আজকের ক্লাসটায় আমরা মেইনলি শুরু করব একটা এক্সাম্পল দিয়ে। এমন একটা এক্সাম্পল, যে এক্সাম্পলে আমরা একটা সাধারণ ভেক্টর স্পেসকে কি করে তৈরি করতে হয়, বা একটা সাধারণ ভেক্টর স্পেসকে আমরা ফাংশন স্পেস থেকে কিভাবে দেখি, তার একটা উদাহরণ দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, একটা জিনিস নোটিস করো, যে আমি যখনই কোনো একটা এরকম ভেক্টর স্পেসের কথা বলছি, আমার কাছে একটা আহ, একটা সেট অফ ফাংশনস মনে করো আছে। ধরো আমি তিনটে ফাংশনের কথা এখানে বলছি। আহ, একটা ফাংশন, তার নাম দিলাম এফএক্স। সেই ফাংশনটা মনে করো ডিফাইন্ড অ্যাজ এক্স স্কোয়ার। আরেকটা ফাংশন মনে করো জি এক্স। সেই ফাংশনটা ডিফাইন্ড অ্যাজ এ 4x টাইমস 1 - x। আর আরেকটা ফাংশন, থার্ড একটা ফাংশন আর কি, ধরো এইচ এক্স। সেটাকে আমি ডিফাইন করছি অ্যাজ একটা ট্রিগনোমেট্রিক ফাংশন সাইন অফ পাই এক্স বলে। ওকে, এই তিনটে ফাংশনই এমন, যাদের যে ইন্টারভেলে তারা ডিফাইন্ড, সেই ইন্টারভেলটা তাদের জন্য কমন। তাহলে আমি বলেই দিলাম দ্যাট দিজ আর ডিফাইন্ড ইন একটা ইন্টারভেল। ধরা যাক সেই ইন্টারভেলটা হচ্ছে 0 থেকে 1। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে সেই ইন্টারভেলের মধ্যে এটা ডিফাইন। ওকে, ডান দিকে লক্ষ্য করো, আমি এই তিনটে ফাংশনকে প্লট করেছি। হুম, এবং আমি ওই ইন্টারভেলটা, যে ইন্টারভেলে ফাংশনগুলো ডিফাইন 0 থেকে 1, সেই ইন্টারভেলের মধ্যেই প্লট করেছি। দিস ইজ দ্য 0 অফ এক্স অ্যান্ড দিস ইজ দ্য 1 অফ এক্স। আমি ওই ইন্টারভেলের মধ্যেই ফাংশনগুলোর প্লটটা দেখিয়েছি। আচ্ছা, এবার ভাবা যাক যে এই যে ইন্টারভেলটা আছে ইন বিটুইন 0 and 1, আমি এই করসপন্ডিং লাইনটাকে একটু দেখি। সে ফর এক্সাম্পল দিস ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য ইন্টারভেল 0, এবং দিস ইজ দ্য আপার লিমিট অফ দ্য ইন্টারভেল তোমার 1। আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এই ইন্টারভেলটাকে আমি তিনটে ইকুয়াল পার্টে ভাগ করলাম। তাহলে আমার প্রথম যে ভাগটা, দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট 1/3, দ্বিতীয়টা অ্যাপিয়ার্স অ্যাট 2/3। তাহলে এই ভাগগুলোর যদি মিড পয়েন্ট গুলোকে আমি দেখি, সে ফর এক্সাম্পল দিস ইজ x1, 1/3 আর 2/3 এর মিড পয়েন্টটাকে বললাম x2, এবং 2/3 এবং 3/3 মানে 1, সেই মিড পয়েন্টটাকে বললাম x3। ওকে, তাহলে এরকম একটা সিচুয়েশনে দেখো, কালকের ক্লাসের পার্সপেক্টিভ থেকেই বলছি, দ্য করসপন্ডিং ডেল্টা এক্স will be given by 1/3, রাইট? তাহলে আমার x1 এর ভ্যালু আমি বার করে নিতে পারবো। তাহলে 0 আর 1/3 এর মিড পয়েন্ট, সো দিস ইজ 1/6। ঠিক একইভাবে x2 will be half, অ্যান্ড আমার যেটা থার্ড যে ইন্টারভেলের মিড পয়েন্টটা x3, দ্যাট উইল বি 5/6। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এই কন্টিনিউয়াস ফাংশন এফএক্স, জিএক্স এবং এইচএক্স এর ক্ষেত্রে আমরা এই যে তিনটে পয়েন্ট x1, x2 এবং x3, এদেরকে ব্যবহার করে আমরা কতগুলো 3 ডিমেনশনাল ভেক্টর বার করতে পারি। ওকে, তাহলে আমি প্রথম এফ এর ক্ষেত্রে করি। তাহলে আমার, আমি এই এফ ভেক্টরটার নাম দিলাম এফ ডি বলে, এফ এর জন্য যেটা, দ্যাট উইল বি গিভেন বাই সামথিং লাইক f1 টাইমস একটা ইউনিট ভেক্টর e1 প্লাস f2 the corresponding unit vector e2, এবং f3 the corresponding unit vector e3। এখন যে কোনো একটাই f1, f2, f3 বা ইন জেনারেল fi যদি আমি বলি, সেটা কি? সেটা হচ্ছে আমার যে ফাংশনটা অ্যাকচুয়ালি আছে, এফটা অর্থাৎ 4x স্কোয়ার,
সেই ফাংশনটার ভ্যালু অফ x1। তার মানে ফর এনি f1 what I can say is this is the value of f at x1। f এর চেহারা কিরকম? x স্কোয়ারের মতো। x1 আমার জানা আছে, তাহলে আমি যেটা করতে পারি x স্কোয়ারের জায়গায় x1 স্কোয়ার করতে পারি। তাহলে x1 স্কোয়ার করলে x1 হচ্ছে 1/6, তাহলে আমার f1 এর ভ্যালু চলে আসলো 1/36। তাহলে প্রথম ভ্যালুটা পেয়ে গেলাম মাল্টিপ্লাইড বাই দ্য ইউনিট ভেক্টর। ঠিক একইভাবে f2 ইজ f অফ x2, আমি ভ্যালু বসালাম। সো 1/2 মানে দিস বিকামস 1/4 করসপন্ডিং ইউনিট ভেক্টর, প্লাস x3 যখন বসাবো তখন দিস উইল বিকাম 25/36 e3। ওকে, তাহলে আমি এই fx ফাংশনটাকে ইউজ করে আমি একটা fd বলে ভেক্টর ক্যালকুলেট করে ফেললাম, যে ভেক্টরটাকে এক্সপ্রেস করার জন্য আমি তিনটে ইউনিট ভেক্টর ব্যবহার করেছি e1 e2 এবং e3। যে ইউনিট ভেক্টর গুলোকে আমরা এক কথায় বলে থাকি অ্যাজ দ্য বেসিস ভেক্টর। এবং আমি পরে যত এটা আমি এগোবো আমি দেখাবো দ্যাট এই বেসিস ভেক্টর গুলো এগুলোর ইউটিলিটি কোথায়। তাহলে বেসিস ভেক্টর কারা? এই e1 e2 এবং আমার এই e3, দিস থ্রি ফর্ম দ্য বেসিস ভেক্টর। তাহলে এই ফাংশন স্পেসে আমি যেমন করে f ফাংশনটাকে রিপ্রেজেন্ট করলাম fd দিয়ে, আমি এই g এর জন্য একই রকম ভাবে একটা ফাংশন লিখতে পারি। লক্ষ্য করো আমার gx টা ডিফাইন্ড হচ্ছে 4x ইন্টু 1 মাইনাস x। তাহলে আমি আর এত ডিটেলসে লিখছি না, আমি শুধু ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি। তাহলে x এর জায়গায় প্রথম x1 বসালে পাবো 5/9 e1, প্লাস নেক্সট আমি পাবো 1 e2, নেক্সট আমি পাবো হচ্ছে 5/9 e3। ওকে, ঠিক একইভাবে I can calculate the value of the third vector hd। hx কিভাবে define? sin of pi x দিয়ে। আমি যদি এটা ক্যালকুলেট করি I will get half of e1 plus e2। তোমরা পরে নিজেরা প্র্যাকটিস করার সময় ক্যালকুলেশনটা চেক করে নিতে পারো। দিস ইজ হাফ অফ e3। ওকে, তাহলে দেখো যেটা করতে পারলাম সেটা হচ্ছে যে given three functions and these three functions have been defined in a well defined interval, ওই যে 0 থেকে 1 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, আমরা এই ফাংশন তিনটেকে একটা থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান সিস্টেমে তিনটে ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারলাম। এই যে তিনটে ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম এই তিনটে ফাংশনকে, এই রিপ্রেজেন্টেশনটা করবার জন্য আমার যেটা প্রয়োজন পড়েছে সেটা হচ্ছে এইদেরকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমার তিনটে বেসিস ভেক্টর বা তিনটে ইউনিট ভেক্টর e1 e2 e3 প্রয়োজন পড়েছে। তাহলে এই ভেক্টরগুলোকে সত্যি যদি আমি একটা থ্রি ডিমেনশনাল স্পেসে প্লট করি, সো দিস থ্রি ভেক্টরস লুক লাইক দিস। ওকে, দেখো আমি তিনটে ভেক্টর fd hd এবং gd তিনটে ভেক্টরকে প্লট করেছি এক জায়গায়। এখন দেখো খেয়াল করে আমি এখানে এই যে টোটাল স্পেসটাকে অর্থাৎ 0 থেকে 1 এই জায়গাটাকে ভাগ করেছি কিন্তু মোটে 3 ভাগে। তার মানে এক একটা ভাগ, এক একটা পার্ট ইজ লার্জ এনাফ, যথেষ্ট বড়। তার মানে আমি যখন একটা কন্টিনিউয়াস ফাংশনকে ডিসক্রিটাইজ করছি আমাদের এই উদাহরণটায়, এই ডিসক্রিটাইজেশনটা করার সময় আমি আমার কাজটাকে কমানোর জন্য মোটে 3 ভাগে 0 থেকে 1 এই ইন্টারভেলটাকে ভাগ করেছি।
এই ধরনের ভাগ করা, যেখানে আমার টোটাল গিভেন ইন্টারভেলটা অনেক কম সংখ্যক ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ যেখানে এক একটা ভাগ, এক একটা পার্ট সাইজে অনেক বড়, এই ধরনের ভাগ করাকে বা এই ধরনের পার্টিশন করাকে আমরা কোর্স গ্রেইনড পার্টিশন বলি। কি বলি? কোর্স কোর্স গ্রেইন। কোর্স গ্রেইন কেন কোর্স গ্রেইন? কোর্স কথাটার মানে হচ্ছে মোটা, গ্রেইন মানে গ্রেইন মানে হচ্ছে দানা। তার মানে অ্যাজ ইফ সিচুয়েশনটা যেন এমন যে এটা এমন একভাবে আমি পার্টিশন করলাম যে যে পার্টগুলো, যে দানাগুলো আমি পেলাম সেই দানাগুলো অনেক মোটা, সেই কারণে এই ধরনের পার্টিশনকে আমরা কোর্স গ্রেইনড পার্টিশন বলি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ইভেন ইফ উই হ্যাভ পারফর্মড এ কোর্স গ্রেইনড পার্টিশন, অর্থাৎ যথেষ্ট আহ, মোটা দানার পার্টিশন করা সত্ত্বেও একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে আমি এই কোর্স গ্রেইনড পার্টিশনের ফলে যে ভেক্টর তিনটে পেয়েছি, সেই ভেক্টর তিনটের মধ্যে দুটো ভেক্টর এমন আছে যারা কিন্তু, দেখো আমি যখন প্লটটা দেখিয়েছি, দে আর কোয়াইট ক্লোজ। খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই কোর্স গ্রেইনড পার্টিশন করার ফলে যে তিনটে ভেক্টর আমরা পেলাম, সেই তিনটে ভেক্টরের মধ্যে জিডি এবং এইচডি, এই দুটো ভেক্টর জিডি অ্যান্ড এইচডি, এই দুটো ভেক্টর আর কোয়াইট ক্লোজ, যথেষ্ট কাছাকাছি। এখন কেউ যদি এই কোর্স গ্রেইনড পার্টিশনকে আরো ফাইন পার্টিশন করতো, তাহলে হয়তো সিচুয়েশনটা আর একটু অন্যরকম হতো, দেখা যেত হয়তো এই দুটো ভেক্টর আরো ক্লোজ আসতো। ওকে, এখন ইস্যুটা হলো যে তার মানে given a set of functions and if those functions are defined in a common interval, তাহলে আমি কোর্স গ্রেইনড পার্টিশনই করি আর ফাইন গ্রেইনড পার্টিশনই করি, আমি যে কোনো একটা সেট অফ কন্টিনিউয়াস ফাংশনকে একটা অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ বেসিস ভেক্টরস এর সাহায্যে আমি সবসময় ডিসক্রিট কতগুলো ভেক্টরে ট্রান্সফর্ম করতে পারি। তো এই পুরো প্রসেসটা কালকের ক্লাসের শেষ এবং আজকের ক্লাসের শুরু, এই পুরো কথাগুলোর যেটা মরাল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে একটা কন্টিনিউয়াস ফাংশনের একটা ডিসক্রিট রিপ্রেজেন্টেশন করা সম্ভব। একটা কন্টিনিউয়াস ফাংশন যখন কোনো একটা ফাংশন স্পেসে বিলং করছে, সেই ফাংশন স্পেস থেকে কন্টিনিউয়াস ফাংশনটাকে তুলে নিয়ে এসে আমি কোনো একটা ভেক্টর স্পেসে সেই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। দিস ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। ওকে, এইরকম একটা সিচুয়েশনে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা কি? এইরকম ধরনের ভেক্টর স্পেসে আমরা সবসময় একটা ইনার প্রোডাক্টকে ডিফাইন করতে পারি। ইনার প্রোডাক্ট, যে যাকে আমরা অর্ডিনারি ভেক্টর এর ভাষায় যাকে আমরা বলে থাকি অ্যাজ দ্য ডট প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা ডট প্রোডাক্টকে কি করে ডিফাইন করব? তাহলে যে কোনো ইনার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, আমার কাছে দুটো ভেক্টর আছে, আরবিট্রারি দুটো ভেক্টর। ধরা যাক একটা ভেক্টরের নাম হচ্ছে ইউ এবং আরেকটা ভেক্টরের নাম হচ্ছে ভি। কোথায়? ইন দ্য রিয়েল ভেক্টর স্পেস। অর্থাৎ আমি এমন একটা ভেক্টর স্পেসে আছি যেখানে সমস্ত ভেক্টরগুলোই রিয়েল ভেক্টর। তাহলে একটা যদি রিয়েল ভেক্টর স্পেস থাকে, সেটাকে, সেই রিয়েল ভেক্টর স্পেসের ভেতরে আমি যে কোনো আরবিট্রারি দুটো ভেক্টরের ইনার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্টকে ডিফাইন করতে পারি বাই দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন ইউ
V. Okay, so this essentially means that dot product respective bhavo, this essentially means that I am actually summing over the product of the corresponding কি ওই ভেক্টরগুলোর কম্পোনেন্টের প্রোডাক্টের সাম করছি। একটা সাধারণ এক্সাম্পল নেওয়া যাক। ধরো একটা থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টর এ। সে ফর এক্সাম্পল তার একটা কম্পোনেন্ট a1, তার ইউনিট ভেক্টর e1, আরেকটা কম্পোনেন্ট a2, তার ইউনিট ভেক্টর e2, and the third component is a3, তার ইউনিট ভেক্টর e3. তার মানে these vectors e1, e2, e3 form the basis vector. So সেম ভেক্টর স্পেসে b বলে একটা ভেক্টর আছে, যাকে একই সেট অফ বেসিস ভেক্টরের সাপেক্ষে I can write as this. রাইট? তাহলে এই দুটো ভেক্টরের আমি যদি কনভেনশনালি, যেভাবে আমরা ছোটবেলায় শিখে আসি, আমি যদি কনভেনশনালি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করতাম, এ ডট বি যদি আমি করতাম, তাহলে আমি কি বলতাম? তাহলে আমি বলতাম যে ওকে, এই ভেক্টর স্পেসটা কিরকম? আমি বললাম দ্যাট দিস বোথ অফ দিস টু ভেক্টরস আর ডিফাইন্ড ইন এ নর্মাল থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান স্পেস। তাহলে these are defined in a three-dimensional Cartesian space. Three-dimensional Cartesian space এ define করার সুবিধে হলো that the unit vectors e1, e2 and e3 are perpendicular, or that means orthogonal to each other, and as well as normalized unit vector. তো unit vector এর norm সবসময় 1। তার মানে আমার এই যে তিনটে বেসিস ভেক্টর আছে, এই তিনটে বেসিস ভেক্টরকে নিয়ে যে সেটটা, this set is a complete orthonormal set. তাহলে this set is essentially an orthonormal set. তার মানে আমি যেই ডট প্রোডাক্টটা নেব, this dot product will give me a1 times b1 plus a2 times b2 plus a3 times b3. যে কোনো ক্রস টার্ম গুলো অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে বিকজ অফ দ্য অর্থোগোনালিটি। তাহলে অন দ্য রাইট হ্যান্ড সাইড I will get a1 b1 plus a2 b2 plus a3 b3. এইবার ভাবো, তাহলে আমার একটা থ্রি ডিমেনশনাল এরকম কার্টেসিয়ান স্পেসে যে কোনো দুটো ভেক্টরের প্রোডাক্টকে আমি সবসময় তার মানে লিখতে পারি as sum over some I running from 1 to n, nটা 3, ai bi. এবার ভাবো আমার এই স্পেসটা, এই ভেক্টর স্পেসটা যদি অর্ডিনারি থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান স্পেস না হয়ে একটা এন ডিমেনশনাল স্পেস হতো, তাহলে তাদের ডট প্রোডাক্টটা দেখতে কিরকম হতো? সেই ভেক্টরগুলোকে অবভিয়াসলি আমি খাতায় কলমে আঁকতে পারবো না, কিন্তু সেই ভেক্টরগুলোর যদি আমি ডট প্রোডাক্ট নিতাম বা ইনার প্রোডাক্ট নিতাম, তাহলে এরকমই একটা সামেশন আসতো, যেখানে দিস সামেশন এই সামেশনটা রান করতো জেনুইনলি এন অবধি। এনটা ডাইমেনশনালিটি অফ দ্য ভেক্টর স্পেসের উপর ডিপেন্ডেন্ট। আমার এই থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান স্পেসে দিস এন গোজ আপ টু 3 অনলি। কিন্তু এরকম ভেক্টর স্পেস থাকতেই পারে যেখানে দ্য ডাইমেনশনালিটি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান 3, ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেসও হয়। ওকে, তাহলে আমার ভেক্টর স্পেসের ক্ষেত্রে, যে কোনো আরবিট্রারি ডাইমেনশনের ভেক্টর স্পেসের ক্ষেত্রে, the inner product can always be defined as a sum of the product of the components of the corresponding vectors, যাদের আমি ইনার প্রোডাক্ট নিচ্ছি। ঠিক যেমন করে আমি এখানে
ইনার প্রোডাক্টকে ডিফাইন করলাম, ঠিক একইভাবে আমরা যে কোনো একটা আরবিট্রারি ভেক্টর স্পেসে আমরা নর্ম অফ আ ভেক্টর ডিফাইন করতে পারি। তাহলে আমি কি ডিফাইন করতে পারি? আমি একটা ভেক্টরের নর্ম ডিফাইন করতে পারি। তাহলে নর্ম অফ আ ভেক্টর, ওকে। ধরা যাক আমার কাছে একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা ইউ। তাহলে এই ভেক্টরটার নর্ম আমি কি করে ডিফাইন করব? আমি এই ভেক্টরটার নর্ম ডিফাইন করব বাই দিস সিম্বলিক রিপ্রেজেন্টেশন। দুটো ভার্টিক্যাল লাইন, যে ভেক্টরের নর্ম ডিফাইন করছি সেটা, আবার ডান দিকে দুটো ভার্টিক্যাল লাইন। দিস উইল বি ডিফাইন্ড অ্যাজ স্কোয়ার রুট অফ দিস ইন্টিগ্রাল, ওকে। তাহলে আমি এইভাবে চাইলে নর্মকে ডিফাইন করতে পারি। এখন লক্ষ্য করো, যখনই আমি এইভাবে নর্মকে ডিফাইন করছি, যখনই আমি এরকম করে নর্মের ডেফিনেশন দিচ্ছি, নর্মের এই ডেফিনেশনের মধ্যে কতগুলো ব্যাপার লুকিয়ে আছে। কি কি লুকিয়ে আছে? ফার্স্ট অফ অল দেখো, এই যে ইউ ভেক্টর, যে যে আরবিট্রারি ইউ ভেক্টরটা আমার কাছে আছে, এই ইউ ভেক্টরটা লিখতে গেলে এই ইউ ভেক্টরটাকে আমার রিপ্রেজেন্ট করতে গেলে আমার কতগুলো বেসিস ভেক্টর বা কতগুলো ইউনিট ভেক্টরের প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে আমি যদি এই বেসিস ভেক্টর বা ইউনিট ভেক্টরের সাহায্যে ইউ কে লিখি, তাহলে আমি যখন নর্ম ক্যালকুলেট করব তখন আমি কি পাবো? দেখো, তার মানে আমার মাথায় আছে যে আমার ইউ কে লিখতে গেলে আই নিড এ সেট অফ বেসিস ভেক্টর, যে বেসিস ভেক্টর গুলোকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। যেমন আমার এই থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসটার ক্ষেত্রে আমার তিনটে বেসিস ভেক্টর ছিল, E1 E2 E3। তার মানে ওখানে তিনটেই এলিমেন্ট ছিল। আমি যদি একটা জেনারেলাইজড এন ডিমেনশনাল ভেক্টর স্পেসের কথা ভাবি, তাহলে ওরকম করে E1 E2 E3 করে আপ টু En, এই অবধি n নাম্বার অফ বেসিস ভেক্টরস আর দেয়ার। ঠিক আছে? বেসিস ভেক্টর বা ইউনিট ভেক্টর গুলোর প্রপার্টি হলো ঠিক যেরকম আমরা কনভেনশনাল ভেক্টরের ক্ষেত্রে শিখে আসি, দ্যাট দে হ্যাভ ইউনিট লেন্থ, তাদের দৈর্ঘ্য একক। তাহলে দে হ্যাভ ইউনিট লেন্থ। তাহলে এই বেসিস ভেক্টর গুলোর ইন্ডিভিজুয়ালি তাদের নর্ম যদি আমি কখনো বার করতে যাই, তাহলে দ্যাট উইল বি ওয়ান অলওয়েজ। তার মানে যে কোনো আরবিট্রারি বেসিস ভেক্টরের ক্ষেত্রে if I want to calculate their norm, I will get a 1 on the right, because by definition they are basis vectors, so they must have unit norm. বেসিস ভেক্টরগুলোর আরেকটা বৈশিষ্ট্য আছে। থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে ফিরে যাও, E1 is perpendicular to E2, E2 is perpendicular to E3, E3 is perpendicular to E1. They are mutually perpendicular. That means they are mutually orthogonal. তাহলে if I have any two basis vectors EI and EJ, so this integral will always be equal to the Kronecker delta IJ for all I j going from 1 to n, যত ডাইমেনশনালিটি আমার ভেক্টর স্পেসে, যতগুলো এরকম তুমি কম্বিনেশন পাও, I not equal to j হলেই ওটা 0, I equal to j হলেই ওটা 1। তার মানে since I am using this Kronecker delta, তাহলে this will be 0 for I not equal to j, and this will be 1 for I equal to j। তাহলে I equal to j টা আসলে নর্মালাইজেশন কন্ডিশনটা দেয়, I not equal to j টা ওদের অর্থোগোনাল নেচারটাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে? বেশ, এইবার ভাবো আমার কাছে এই যে আমি একটু আগেই একটা এক্সাম্পলের নিয়ে আমি তিনটে আলাদা আলাদা বেসিস ভেক্টর E1 E2 E3 ব্যবহার করে একটা থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে তিনটে ফাংশনের ডিসক্রিটাইজড ভেক্টর রিপ্রেজেন্টেশন তৈরি করলাম, এই এক্সাম্পলটাতেই বলা। এবার লক্ষ্য করো ওই এফডি ফাংশনটা, ওই এফডি ভেক্টরটা রাদার ফাংশন নয়, ওই এফডি ভেক্টরটাকে মনে করো আমি নিলাম। এইবার আমাকে কেউ বলল যে এই এফডি ভেক্টরটাকে
আমি যদি লেফট মাল্টিপ্লাই করি বাই এনি ওয়ান অফ দ্য বেসিস ভেক্টরস, তাহলে কি বললাম, আমার কাছে এই এফডি ভেক্টরটা আছে। আমাকে বলা হলো that you left multiply this fd vector by any one of the arbitrary basis vectors। ঠিক আছে, ধরা যাক আমি একে লেফট মাল্টিপ্লাই করছি বাই আ বেসিস ভেক্টর ei, তাহলে হোয়াট ডু আই গেট অন দ্য রাইট হ্যান্ড সাইড? ওই এক্সাম্পলটায় ফিরে যাই। দেখো, আমি এই এক্সাম্পলটাতে এফডি ভেক্টরটাকে লিখেছিলাম, যেহেতু আমি একটা পার্টিকুলার ফাংশন নিয়ে করছিলাম, এই f1 f2 f3 ভ্যালুগুলো আমি ইভেনচুয়ালি বসিয়েছিলাম, সেটা আলাদা। তাহলে I can always write this as fd ভেক্টরটাকে খুলে লিখছি। তাহলে আমি কিভাবে লিখতে পারি? So this will be something like fd টা হচ্ছে f1 e1, এটা একটা টার্ম, প্লাস ei f2 e2 প্লাস ei f3 e3। নোটিস করো, f1 f2 and f3 are three numbers in case of a well defined function। যেমন আমাদের এই উদাহরণের ক্ষেত্রে f1 হচ্ছে 1/36, f2 হচ্ছে 1/4 এবং f3 হচ্ছে 25/36। তাহলে সিন্স দিজ আর নাম্বারস, তার মানে আমি এটাকে সিম্পলি লিখতে পারি f1 ei e1 প্লাস f2 ei e2 প্লাস f3 ei e3, রাইট? So these are the three situations। এখন ভাবো, since these are basis vectors, এই e1 e2 e3, they always obey this orthonormality relation। তাহলে এই যে তিনটে টার্ম এই এক্সপ্রেশনটার, এই তিনটে টার্মের সারভাইভাল মানে নন জিরো হওয়া ডিপেন্ড করবে আইটা কার সাথে সমান। e1 এর সাথে সমান হলে ওই টার্মটা নন জিরো হবে, বাকি দুটো জিরো হবে। যদি e2 এর সাথে সমান হয়, e1 আর e3 জিরো হবে, মাঝখানের টার্মটা নন জিরো হবে, অ্যান্ড সো অন। তার মানে দিস এন্টায়ার থিং, এটা আমার যেটা করে দিল যে আমি যদি কোনো একটা বেসিস ভেক্টরকে দিয়ে লেফট মাল্টিপ্লাই করি, তাহলে ওই বেসিস ভেক্টরটা দিয়ে লেফট মাল্টিপ্লাই করার কনসিকুয়েন্স হচ্ছে যে আমি একটা ওভারঅল ভেক্টর থেকে শুধু একটা কম্পোনেন্টের ভ্যালুকে এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম, রাইট? এই জিনিসটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে অহরহ পরে দেখবে আমরা এই এই আইডিয়াটাকে ব্যবহার করছি। এই যে ঘটনাটা আমি এখানে করলাম, যে আমি কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা কোনো একটা পার্টিকুলার বেসিস ভেক্টরকে দিয়ে আমি লেফট মাল্টিপ্লাই করলাম, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ আ প্রজেকশন। ওকে, তাহলে আমি বলতে পারি দ্যাট দিস ইজ দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর অ্যালং আ পার্টিকুলার অ্যাক্সিস। কোন অ্যাক্সিস? যে অ্যাক্সিসের ইউনিট ভেক্টর বা বেসিস ভেক্টরটা হচ্ছে ei। তার মানে এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে প্রজেকশন অফ দ্য ভেক্টর, একটা ভেক্টরের প্রজেকশনকে রিপ্রেজেন্ট করছে। কোথায়? অ্যালং দ্য অ্যাক্সিস। দেখো, আমি অ্যাক্সিস কথাটাকে ইন্টেনশনালি একটা উইদিন কোটস রাখছি, বিকজ একটা এন ডিমেনশনাল ভেক্টর স্পেসে একটা অ্যাক্সিস মানে কি, আমি কি সেই অ্যাক্সিস আঁকতে পারবো? আঁকতে পারবো না। তারপর অ্যাক্সিসের মতো যে বা তথাকথিত অ্যাক্সিসের যে কনসেপ্টটা সেটা ব্যবহার করছি। তাহলে কোন অ্যাক্সিস? তার মানে আমি ওই বেসিস ভেক্টর ei দিয়ে প্রজেক্ট করেছি, মানে সেই অ্যাক্সিসের রেসপেক্টে প্রজেক্ট, রাইট? এখন দেখো, এই যে আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে শুরু থেকে দেখাচ্ছি, সেই এক্সাম্পলটার একটা জিনিস আছে যেটা আমি একটু আগেও বলেছি। সেটা কি?
that the kind of partitioning that I have done, আমি এখানে যে ধরনের পার্টিশনিং করেছি, ডেল্টা এক্সটাকে আমি যেভাবে সিলেক্ট করেছি, সেই পার্টিশনিংটা কোর্স গ্রেইন। অর্থাৎ আমার এই পার্টিশনিংটা আমি এমনভাবে করেছি such that the total number of divisions n is 3। গতকালকে ক্লাস দেখলে বুঝতে পারবে। এইবার ভাবো কেউ যদি এরকম একটা কাজ করতো যে ওই একই এক্সাম্পলে সে এনটাকে 3 থেকে বাড়িয়ে অনেক হাই কোনো একটা নাম্বার করে দিত, তাহলে তাহলে যেটা হতো সেটা হচ্ছে এরকম যে এন যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে এখানে যে ডেল্টা এক্স এর ভ্যালুটা 1-3 ছিল, দিস ডেল্টা এক্স উইল অ্যাকচুয়ালি টেন্ড টু 0। তার মানে আমি যখন ফাইন গ্রেইন পার্টিশন করব, কোর্স গ্রেইন থেকে, তখন আমার ওই ইন্ডিভিজুয়াল পার্টিশন গুলোর মধ্যেকার গ্যাপটা একটু 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 করে কমবে। তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমি যদি এইরকম কোনো একটা ফাংশন নিই, এই যে এফডির মতো ফাংশন, তাহলে আমি ডান দিকে ভাবো ইন জেনারেল আমি কি পেতাম, আমার যার সাথে মিলবে সেইটাকে আমি এখানে পেতাম, অর্থাৎ সোজা কথায় আমি ওয়াই আই পেতাম। কারণ এর মধ্যে কোনো না কোনো একটার সাথে এটা অর্থোগোনাল নয়, আইদার আই ইজ ইকুয়াল টু 1 অর ইকুয়াল টু 2 অর ইকুয়াল টু 3, যার সাথে মিলল তার সাথেই এটা সমান। তাহলে আই উড হ্যাভ গটেন এফ অফ এক্স আই which is equal to ওয়াই আই। তার মানে দেখো আমার একটা ডিসক্রিট রিপ্রেজেন্টেশনের থেকে আমি আবার ওই কন্টিনিউয়াস রিপ্রেজেন্টেশনের মতন একটা জায়গায় চলে এলাম। ওকে, তাহলে এইবার এই লিমিটটার কথা ভাবো। কোন লিমিটটা? যখন আমার পার্টিশনের সংখ্যা খুব হাই, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি, তখন the gap in the individual partition, gap between the individual partition tends to 0। তাহলে আমি আর বলছি না যে আমি কোর্স গ্রেইনড পার্টিশন করছি। তাহলে ওই লিমিটে এই যে এই ইকুয়েশনের যে ডান দিকটা আমি পেলাম, সেটা হচ্ছে বেসিক্যালি আমার অরিজিনাল কন্টিনিউয়াস ফাংশনটা। কারণ ডেল্টা এক্স টেন্ডিং টু 0 ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান ইনফাইনাইটেসিমাল ইনক্রিমেন্ট বা একটা ইনফাইনাইটেসিমাল চেঞ্জ। তার মানে আমি এখানে আবার আমার অরিজিনাল ফাংশনটা ফেরত পেয়ে গেলাম, which was actually a continuous function। fx এর কথা যদি বলি, which was a continuous function x square। তার মানে দেখো একটা কন্টিনিউয়াস ফাংশন থেকে ডিসক্রিট রিপ্রেজেন্টেশনে যাওয়া যায়, আবার সেই ডিসক্রিট রিপ্রেজেন্টেশন থেকে কন্টিনিউয়াস রিপ্রেজেন্টেশনে ব্যাক করা যায়। ওকে, তাহলে এই ধরনের ভেক্টর স্পেসের কনসেপ্ট, এই ধরনের ভেক্টর স্পেসের আইডিয়া আমাদের কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে বা কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন গুলোকে বুঝতে গেলে আমাদের কাজে লাগে। লক্ষ্য করবে যখন আমরা ট্র্যাডিশনাল ভেক্টর নিয়ে কোনো কথা বলি, তখন আমরা ট্র্যাডিশনাল ভেক্টর গুলোর কতগুলো প্রপার্টি, আমি কিন্তু টিপিক্যাল কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসের কথা এখন বলছি না, আমি ট্র্যাডিশনাল ভেক্টর নিয়েই কথা বলছি। আমাদের কতগুলো প্রপার্টি ভেক্টরের আমরা পড়ে থাকি বা ব্যবহার করে থাকি। সো হোয়াট আর দোজ প্রপার্টিজ? সেই প্রপার্টিগুলোকে একবার একটু ছোট করে রিক্যাপ করা যায়। আমরা দেখব দ্যাট অল দিস প্রপার্টিজ অফ অ্যাসোসিয়েটেড উইথ দিস ভেক্টরস, সেটা আমাদের যখন এই কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসেতে আমরা আসব, সেই কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসেও এই ধরনের প্রপার্টিগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আমরা কিছু প্রপার্টি, যে প্রপার্টিগুলোর সম্বন্ধে আমরা জানি, ভেক্টরের সেরকম কিছু প্রপার্টি আমরা দেখি। প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে যে সাম অফ টু ভেক্টরস, সাম অফ টু ভেক্টরস। ধরো আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর ভি, একটা ভেক্টর ডব্লিউ। সো আই ক্যান সাম দেম আপ, আই ক্যান সাম দেম আপ
and I get a vector r on the right hand side set. আচ্ছা, এই যেই আমি সামেশন করলাম বা অ্যাডিশন করলাম দুটো ভেক্টরের, এই প্রপার্টিটা, এই প্রপার্টি অফ অ্যাডিশন বা এক কথায় আমরা বলি ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন সবসময় কমিউটেটিভ হয়, অর্থাৎ ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ, কমিউট করা মানে a vector plus b vector is equal to b vector plus a vector, তার মানে সামথিং লাইক দিস। এটা সবসময় সত্যি। ওকে, ঠিক যেমন আমাদের নর্মাল নাম্বার সিস্টেমে একটা জিরো আছে, আমাদের ভেক্টর স্পেসেও একটা নাল ভেক্টর বলে একটা জিনিস আছে, এবং এই নাল ভেক্টরকে আমরা কিভাবে লিখি? জিরোর মাথায় এইগুলো। এবং এই নাল ভেক্টরের প্রপার্টি হলো উইথ দ্য প্রপার্টি, কিরকম প্রপার্টি নাল ভেক্টরে? নাল ভেক্টরের প্রপার্টি হলো যদি আমি নাল ভেক্টরকে কোনো একটা আরবিট্রারি ভেক্টর ভি এর সাথে যোগ করি, দ্যাট ভেক্টর রিমেইনস আনচেঞ্জড। ওকে, এটাকে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি অফ দ্য নাল ভেক্টর বলি। একটা ভেক্টর, তাকে যদি আমি একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি বলছি? একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন, তাহলে একটা স্কেলার মাল্টিপল, একটা স্কেলার মাল্টিপল অফ এ ভেক্টর। মানে কি? ধরা যাক আমার কাছে ভি বলে একটা ভেক্টর আছে, তাকে আমি একটা ল্যামডা বলে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলাম। হোয়াট ডাজ দিস মিন? দিস অ্যাকচুয়ালি মিনস that this scalar lambda is being multiplied with the corresponding components of the vector. আমার ভি ভেক্টরের যদি তিনটে কম্পোনেন্ট হয়, সেই তিনটে কম্পোনেন্টকে আলাদা আলাদা করে গুণ করবে। অর্থাৎ on the right hand side I will get lambda vx, lambda vy, lambda vz। ওকে, ঠিক যেমন এই স্কেলার মাল্টিপল ল্যামডা হয়, ভেক্টরের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, বা সোজা কথায় দ্য ডট প্রোডাক্ট। যেমন আমরা ডট প্রোডাক্ট দেখে আসলাম, এখানে আমি একটা স্কেলার মাল্টিপ্লিকেশন দেখাচ্ছি। তাহলে হোয়াট ইজ স্কেলার মাল্টিপ্লিকেশন? এই যে ল্যামডা দিয়ে মাল্টিপ্লিকেশন দেখালাম, এটা আমাদের ওই যে ডট প্রোডাক্ট, যেটাকে আমরা ইনার প্রোডাক্ট বলে বললাম, এই তার সাথে এই এটা এই স্কেলার মাল্টিপ্লিকেশন মানে আমি একটা স্কেলার দিয়ে একটা একটা নন ভেক্টর, একটা স্কেলার, একটা ম্যাগনিটিউড, জাস্ট একটা নাম্বার, তাই দিয়ে যদি আমি একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে? এই স্কেলার মাল্টিপ্লিকেশন মানে এইরকম ধরনের মাল্টিপ্লিকেশনের আবার কতগুলো প্রপার্টি আছে। কিরকম? তাহলে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, আমি যদি একটা ভেক্টরকে এরকম স্কেলার মাল্টিপ্লিকেশন করি, এদের দুটো প্রপার্টি আছে। কি কি? এক হচ্ছে ইজ অ্যাসোসিয়েটিভ, আমি দেখাচ্ছি প্রপার্টিগুলো কি। এই প্রত্যেকটা প্রপার্টি আমাদের পরে কাজে লাগবে। তাহলে একটা প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, মানে কি আমি বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রপার্টি অ্যাসোসিয়েটিভ যেমন, এরা ডিস্ট্রিবিউটিভ। ওকে, হোয়াট ডাজ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ মিন? মনে করো দুটো স্কেলার নাম্বার আছে, একটা নাম্বারের নাম দিলাম এ, আরেকটা নাম্বারের নাম দিলাম বি, এদেরকে আমি ভেক্টর ভি এর সাথে মাল্টিপ্লাই করলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এ টাইমস বি, দুটো স্কেলারকে আগে গুণ করে নাও, and multiply that product with v. This is the associative property. Distributive property কিরকম? আমার দুটো স্কেলার আছে a আর b, তাদের যোগফল, এটাকে যদি আমি এই a প্লাস b কে যদি আমি মাল্টিপ্লাই করি with v,
this distributes itself, অর্থাৎ this is a times v plus b times v. Okay, so these are certain properties of ordinary vectors যে প্রপার্টি গুলো আমরা পরবর্তীকালে দেখব that these are the properties যে প্রপার্টি গুলো আমাদের একটা কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেসে পরবর্তীকালে which is multidimensional সেই রকম একটা ভেক্টর স্পেসে কাজে লাগে। ওকে, বেশ। দ্য ইস্যু ইজ আমরা সবসময় চেষ্টা করছি তার মানে একটা কাজ করতে, কি আমাদের জানা ভেক্টর স্পেস যেটা হচ্ছে থ্রি ডিমেনশনাল টিপিক্যাল একটা কার্টেসিয়ান ভেক্টর স্পেস, সেই রকম একটা টিপিক্যাল থ্রি ডিমেনশনাল কার্টেসিয়ান ভেক্টর স্পেসের সাথে একটা সামঞ্জস্য রেখে, একটা সিমিলারিটি রেখে আমরা সবসময় চেষ্টা করছি টু ডেভেলপ আওয়ার আইডিয়া অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল ভেক্টর স্পেস। দেখো, আমার কাছে যদি এই থ্রি ডিমেনশনাল যে আমাদের ট্র্যাডিশনাল ভেক্টর স্পেস, তাতে যদি একটা কালেকশন অফ ভেক্টরস থাকে, হ্যাঁ, অনেকগুলো ভেক্টর, সেই রকম একটা কালেকশন অফ ভেক্টরসকে আমরা একটা ভেক্টর স্পেস দিয়ে বলি, এবং সেই ভেক্টর স্পেসে ভেক্টর স্পেসটাকে আমার ডিফাইন করতে গেলে কতগুলো বেসিস ভেক্টর বা কতগুলো ইউনিট ভেক্টর কাজে লাগে, একটু আগে যাদেরকে আমি ওই E1 E2 E3 দিয়ে বলছিলাম। ওকে, এবার ঠিক এইরকমই একটা জিনিস একটু ভাবো, আমি একটা পলিনোমিয়ালের ক্ষেত্রে বলতে পারি। কিরকম? আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। ধরো আমার কাছে একটা n ডিগ্রি পলিনোমিয়াল আছে। n ডিগ্রি পলিনোমিয়াল মানে কি? সাম কোএফিসিয়েন্ট x টু দা পাওয়ার n প্লাস সাম আদার কোএফিসিয়েন্ট x টু দা পাওয়ার n মাইনাস 1 প্লাস সো অন করে চলেছে, প্লাস a ধরা যাক এটা n মাইনাস 1 x প্লাস an। তাহলে দেখো x এর হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে n। সো এই ধরনের কোনো একটা এক্সপ্রেশনকে আমরা বলে থাকি অ্যাজ n ডিগ্রি, একটা n ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, তাহলে এই n ডিগ্রি পলিনোমিয়াল যেই আমি বললাম, তাহলে দেখো এই n ডিগ্রি পলিনোমিয়ালের একটা ইন্টারেস্টিং রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। কিরকম? দেখো, একটা ভেক্টরকে যখন আমরা লিখি, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর ax বি ay az, এই তিনটে কম্পোনেন্ট নিয়ে। তাহলে সেই ভেক্টরটা আমি যখনই দেখলাম তিনটে কম্পোনেন্ট, আমি ইমিডিয়েটলি বুঝে গেলাম দ্যাট দিস ইজ এ ভেক্টর which belongs to the three dimensional vector space। তাহলে সেই রকম একটা থ্রি ডিমেনশনাল ভেক্টর স্পেসে আমার যদি ওরকম একটা ভেক্টর থাকে, তাহলে আমি বুঝেই গেলাম যে ওকে, তাহলে মানে আমার ফার্স্ট কম্পোনেন্টটা ইজ দ্য এক্স কম্পোনেন্ট, দ্য সেকেন্ড কম্পোনেন্ট ইজ দ্য ওয়াই কম্পোনেন্ট, অ্যান্ড দ্য থার্ড কম্পোনেন্ট ইজ দ্য জেড কম্পোনেন্ট। তাহলে আমি যদি ওই তিনটে কম্পোনেন্টকে পরপর কমা দিয়ে দিয়ে সেপারেট করে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভরে লিখি, তাহলে দ্যাট ক্যান বি আ রিপ্রেজেন্টেশন অফ দ্য ভেক্টর ইটসেলফ। আমাকে আর কিছু বলতে হয় না, তিনটে নম্বর দিলেই হয়। ফর এক্সাম্পল, আমাদের এই শুরুর উদাহরণটাতে একবার ফিরে যায়। লক্ষ্য করো, এই উদাহরণটাতে এই যে এফডি ভেক্টরটা, এই এফডি ভেক্টরটাকে একরকম ভাবে লেখা যেত। আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1/36 কমা 1/4 কমা 25/36 লিখে রাখলাম। আমি বললাম দিস ইজ দ্য ভেক্টর। যেই আমি দেখলাম যে তিনটে মোটে নম্বর আছে, তার মানে আমি বুঝে গেলাম যে আচ্ছা, দিস ইজ এ ভেক্টর which belongs to a space which is three dimensional, যে স্পেসে there are three basis vectors e1 e2 and e3, এবং তাদের করসপন্ডিং কোএফিসিয়েন্ট গুলোকে আমি ওইভাবে লিখেছি। তাহলে এইরকম একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন যদি আমার কাছে থাকে, এই পলিনোমিয়াল এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট গুলোকে যদি আমি লিখি, তাহলে কি কি আসবে?
a0, a1, a2 অ্যান্ড এরকম করতে করতে শেষে গিয়ে a অফ n-1 এবং লাস্টে a অফ n। তার মানে হাউ মেনি সাচ টার্মস আর দেয়ার? a1 থেকে an n সংখ্যক টার্ম আর a0 আছে বলে একটা এক্সট্রা। সো এইরকম ধরনের কোনো একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন থাকলে আমি যদি বলেই দিই n ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে n ডিগ্রি পলিনোমিয়াল বলা মানেই x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে n। আমাকে গোটা পলিনোমিয়ালটা না লিখে আমি যদি শুধু ওদের কোএফিসিয়েন্ট গুলোকে লিখি, সো আই নিড টু রাইট n প্লাস 1 নাম্বার অফ টার্মস, ব্যাস তাহলেই হলো। এইবার ভাবো যে কেউ আমাকে এরকম একটা কাজ দিল, কেউ আমাকে বলল যে এইরকম দুটো n ডিগ্রি পলিনোমিয়ালকে যোগ করো। ওকে, তাহলে আমি কি বলছি, তাহলে আমার কাছে এইরকম দুটো n ডিগ্রি পলিনোমিয়াল আছে, আই ওয়ান্ট টু অ্যাড দেম, আমি অ্যাডিশন করতে চাইছি। তাহলে একটা পলিনোমিয়াল ওইটা যেটা আমি শুরুতে লিখেছি ওই a0 দিয়ে, ওকে, this is one polynomial and I am trying to add another n degree polynomial to it। ধরা যাক তাকে আমি বললাম b0 x to the power n, ঠিক একই রকম দেখতে, ওটাও একটা n ডিগ্রি পলিনোমিয়াল, শুধু এদের কোএফিসিয়েন্ট গুলো আলাদা। এবার যেই আমি এদেরকে অ্যাড করতে যাব, আমার সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে আমি টার্মগুলো কিরকম পাবো। প্রথম টার্ম x টু দ্য পাওয়ার n এর যে কোএফিসিয়েন্ট সেটা a0 প্লাস b0, ঠিক একইভাবে x টু দ্য পাওয়ার 1 এর যে কোএফিসিয়েন্ট সেটা হয়ে যাবে x টু দ্য পাওয়ার n-1 এর কোএফিসিয়েন্ট, অ্যান্ড সো অন করে আমি একদম লাস্ট টার্মটা লিখি, x টু দ্য পাওয়ার 0 এর যে কোএফিসিয়েন্ট সেটা হয়ে যাবে an প্লাস bn। তাহলে দেখো আমার দুটো n ডিগ্রি পলিনোমিয়ালের যোগফলকে আমার এত মানে এত কায়দা করে না লিখলেও আমার চলবে। আমি কি করতে পারি, দুটো n ডিগ্রি পলিনোমিয়ালের যোগফল লিখতে গেলে তার মানে আমি জানি যে কোথায় চেঞ্জ হয়েছে যোগ করার ফলে, কোএফিসিয়েন্ট গুলো পাল্টে গেছে। তার মানে দিস ক্যান অল্টারনেটিভলি বি রিটেন অ্যাজ এ সিকোয়েন্স। কি হিসেবে? একটা সিকোয়েন্স অফ সার্টেন নাম্বার। কিরকম? প্রথম নাম্বারটা a0 প্লাস b0, দ্বিতীয় নাম্বারটা a1 প্লাস b1, অ্যান্ড এরকম করতে করতে লাস্ট যে নাম্বারটা আমি পাবো, দ্যাট নাম্বার উইল বি an প্লাস bn। সিচুয়েশনটা অনেকটা এরকম যেন আমি কম্পোনেন্ট ওয়াইজ অ্যাড করছি। এক্স টু দ্য পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট গুলো এক জায়গায়, এক্স টু দ্য পাওয়ার n-1 এর কোএফিসিয়েন্ট গুলো এক জায়গায়, এক্স টু দ্য পাওয়ার 0 এর কোএফিসিয়েন্ট গুলো লাস্ট টার্মে এক জায়গায়। তার মানে অ্যাজ ইফ দিস রিফ্লেক্টস some sort of a component wise, some sort of a sorry, component wise addition rule। ওকে, তাহলে অ্যাজ ইফ এটা একটা কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন রুল আমাকে দিচ্ছে, রাইট? এখন ঘটনা হলো যে এই জিনিসটা ইজ ভেরি সিমিলার, এই ঘটনাটা ইজ ভেরি সিমিলার
টু হোয়াট উই হ্যাভ লার্ন ইন কেস অফ ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে দেখো ব্যাপারটা একই রকম। তার মানে এই ধরনের সিচুয়েশন, যেমন ধরো একটু আগেই আমরা আলোচনা করে আসলাম স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে এই ধরনের সিচুয়েশন একে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি তার উপরে ব্যাপারটা নির্ভর করে। আমি একটা উদাহরণ দিই। একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ, এটা খুব স্লো হয়ে গেছে। ধরা যাক আমার কাছে একটা সিম্পল একটা উদাহরণ। আমি এটা না একবার একটু ক্লোজ করে আবার অন করছি, হ্যাঁ, অসম্ভব স্লো হয়ে গেছে। ওকে, ধরো এরকম একটা সিচুয়েশন, আমার কাছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হুম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সে এইরকম: d2y dx2, ওকে, প্লাস সাম কনস্ট্যান্ট k স্কোয়ার y ইকুয়ালস টু 0। তাদের একটা সেকেন্ড অর্ডার হোমোজেনাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনের যদি কেউ সলিউশন বার করে, তাহলে সে পাবে y অ্যাজ এ ফাংশন অফ x। এই ধরনের ইকুয়েশন আমরা বহু সলভ করেছি, বেসিক্যালি পার্টিকুলার ইন বক্স প্রবলেমের ইকুয়েশনই এরকম: সাম কনস্ট্যান্ট a e টু দ্য পাওয়ার I kx plus some other constant b e to the power minus I kx। ঠিক আছে? সো এই ধরনের সলিউশন ইজ এসেনশিয়ালি আ জেনারেল সলিউশন, বিকজ আমি কোনো দেখো বাউন্ডারি কন্ডিশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোন সিস্টেমের ইকুয়েশন, তার বাউন্ডারি কন্ডিশন কি, এটসেট্রা এটসেট্রা কিচ্ছু বলিনি। তাহলে আমি যখন y কে আমি এখানে রিপ্রেজেন্ট করছি, আমি যখন y কে এই দুটো ফাংশনের বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখছি, এই দুটো লিনিয়ার ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখার সময় তার মানে আমি যেটা পেলাম, আই গেট এ ফ্যামিলি অফ সলিউশন। এক্স এর ভ্যালু পাল্টাও, ইউ কিপ অন গেটিং। তাহলে দিস ওয়াই essentially represents a family of solutions, একটা সলিউশন, a family of solutions। এবং এই ফ্যামিলির প্রত্যেকটা ক্যারেক্টারাইজ হচ্ছে বাই এ ডেফিনিট ভ্যালু অফ এ অ্যান্ড বি, তাই না? এ আর বি এর কি ভ্যালু তার উপরে নির্ভর করে এরা প্রত্যেকে আলাদা আলাদা তোমার সেট অফ সলিউশনস আমাকে দেবে। ধরো এই কথাটা মেনে নিয়ে মনে করো আমি বললাম যে আচ্ছা, আমার কাছে একটা সলিউশন আছে y1 বলে, which is given by a1 e to the power ikx plus b1 e to the power minus of ikx। ওকে, ঠিক একইভাবে y2 বলে একজন আছে, which is a2 e to the power ikx plus b2 e to the power minus of ikx। এইবার এই যে আমি
দুটো সলিউশন পেলাম, if I add these two solutions, আমি যদি y1 plus y2 করি, this will be equivalent to saying a1 plus a2 e to the power ikx plus b1 plus b2 e to the power minus of ikx। তাহলে এই যে এইটা আমি যেটা পেলাম ডান দিকে, this y which is essentially a linear combination of two other solutions y1 and y2 is also a solution. So this is also a solution, right? তাহলে এটাও নিজে একটা সলিউশন। তার মানে আমার আসলে কি ছিল, আমার কাছে দুটো এরকম পলিনোমিয়াল ছিল। প্রথম পলিনোমিয়ালটা a1 এবং b1 দিয়ে ক্যারেক্টারাইজ, দ্বিতীয়টা a2 এবং b2 দিয়ে ক্যারেক্টারাইজ, এদেরকে যোগ করে দিলাম। যেই এদেরকে যোগ করলাম অন দ্য রাইট হ্যান্ড সাইড, I have a situation যেখানে which is a1 plus a2 and b1 plus b2। ওকে, তাহলে এই যে এইরকম করে আমি অসংখ্য সলিউশন আমি তৈরি করতে পারি। তাহলে দেখো এই প্রত্যেকটা সলিউশনের ক্ষেত্রে একটা জিনিস ফিক্সড, দ্যাট they have these two e to the power ikx and e to the power minus ikx। তাহলে these two আর ফিক্স, এরা আছে। a1 a2 অন্য কোনো ভ্যালু নিয়ে আসলে সেইগুলো পাল্টে যাচ্ছে। দেখো এইগুলোর বলতে গেলে তার মানে আমি যাই সলিউশন লিখি না কেন, আমার ই টু দা পাওয়ার ikx কাজে লাগছে, ই টু দা পাওয়ার মাইনাস ikx কাজে লাগছে। তার মানে these two অর্থাৎ ই টু দা পাওয়ার ikx আর ই টু দা পাওয়ার মাইনাস ikx এরা ফিক্স থাকছে। সামনের কোএফিসিয়েন্ট গুলো পাল্টে যাচ্ছে, আমি কাকে কার সাথে যোগ করছি বিয়োগ করছি তার উপরে নির্ভর। তার মানে আমার এইখানে এমন একটা স্পেসে আমি কাজ করছি দ্যাট which is basically a two-dimensional space, because এই স্পেসটাতে বা এই স্পেসটার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার সবসময় এই দুটো ফাংশনকে আমার কাজে লাগাতে হচ্ছে। So these two functions are known as the basis functions, just like the basis vectors. So these two functions are the basis functions। এবং এই টু ডিমেনশনাল ভেক্টর স্পেসটাতে বা এই টু ডিমেনশনাল ইন জেনারেল স্পেসটাতে আমি একটা কালেকশন অফ সলিউশনস পেতে পারি শুধুমাত্র ওই a1 a2 b1 b2 এটসেট্রা এদের ভ্যালুগুলোকে পাল্টে পাল্টে। ওকে, লক্ষ্য করে দেখবে তার মানে এসেনশিয়ালি আমরা যে জিনিসটা পাচ্ছি এখান থেকে, দিস হ্যাজ এ স্ট্রাইকিং সিমিলারিটি উইথ সামথিং যেটা আমরা এর আগের দিন একদম অন্য একটা কনটেক্সটে লিনিয়ার ভেরিয়েশনাল প্রিন্সিপাল পড়তে গিয়ে পড়লাম। বেসিক্যালি আমরা যখন লিনিয়ার কম্বিনেশন করছি, এখানে এসেনশিয়ালি ঠিক তাই করছি। আমার এখানে দুটো মোটে ফাংশন নিয়ে লিনিয়ার কম্বিনেশন করছি, লিনিয়ার ভেরিয়েশন ফাংশন তৈরি করতে গেলে আই হ্যাভ এন নাম্বার অফ সাচ লিনিয়ার such combining functions। ওকে, তাহলে এই জিনিসটা এসেনশিয়ালি আমাদেরকে যে জিনিস যেটা দিল সেটা হচ্ছে একটা সিমিলারিটি, একটা আইডিয়া অর সাম সর্ট অফ একটা ইকুইভ্যালেন্স ইন বিটুইন দ্য ফাংশন স্পেস অ্যান্ড দ্য ভেক্টর স্পেস। এই জিনিসটাকেই আমরা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। এইটাই আমাদের বেসিস হবে কোয়ান্টাম মেকানিক্সের বিভিন্ন রিপ্রেজেন্টেশনকে বোঝার। ওকে, আমরা যেটা